বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব ৩। হাতে গুনে গুনে ১৪টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় নিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই। সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলির আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা টাগর চোখ দুটো সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমিষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবন ভুলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই ঘ্যাঁচ দাঁতটি উকি দেয়। এই একমাত্র দাঁত, যার সৌন্দর্য যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা মরতে নেমে এসেছে। এই ১৪ বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছোটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর হরেক রকমের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেসেলে ব্যস্ত। আগুনের তাপে ঘামছেন ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাব মতো দুই পাশে ঝুলে আছে দুটো লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিক সে আগের বাচ্চাদের মতোই। হয়তো দুটো বেনি করবে, নয়তো দুটো ঝুঁটি। সে ড্রয়িং রুমে এসে দেখলো আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সবাই বসে আছে বেশ গম্ভীর মুখে, খবরের কাগজ পড়ছেন হাজি রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালে তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। রূপার কলেজ আর শান্তার ভার্সিটির পাশাপাশি হয়, তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানকে উদ্দেশ্য বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়, কে? বাঁধন ভাইয়া? হ্যাঁ। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো, ভাইয়াকে আমি কখনোই দেখিনি, তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ের সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তের মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। ১৪ বছর আগে সেই জেদি রাগী বাঁধন কি এখনো আগের মতোই আছে, নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছুই শেখে, বোধ শক্তি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি তোর ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল? শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার এই মায়াবী চেহারায় এখন এক রাশ বিস্ময় ও অভিমানী সুরে বলল, আপু, মজা করছো? শান্তা রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতেই বলল, আরে না রে, মজা করবো কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। রূপা এবার বেশ জোর দিয়েই বলল, ভাইয়া আমার কাল্লা কেন ফাটাবে? এসব মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে। শান্তা মাথা নেড়ে বলল, আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস। কিছুক্ষণের মধ্যেই তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজের গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল।
রূপা ময়মনসিংহ বিখ্যাত আন্দরমোহর কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার 3 বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা গটগট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে সাদিয়া টিপ্পনি কেটে বলল, কি রে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট ছোট করে উত্তর দিল, এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কেয়ার হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্ধিনী গলায় শুধালো, কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু তো এত চুপচাপ থাকার কথা না। রূপা এবার গলার স্বরে কিছুটা ক্ষোভ মিশিয়ে বলল, ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল। কথাটা শোনা মাত্র নাদিয়া, কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটো আরো ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গম গম হয়ে বসে থাকলো। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই তোর কাল্লা ফাটিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে? রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ওই আকাশ ভাল্লুক ভাইয়া বলেছে। কেয়া নাক মুখ কুচকে সাই দিয়ে বলল, তোর ওই আকাশ ভাই সত্যি একজন ভাল্লুকের মতো, সারাক্ষণ শুধু খাও খাও করে। রূপা তখন হাত ঝাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ঝেড়ে ফেলল। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল, বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে, যাবি নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টি তো আহ্লাদে আটখানা অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল, বলিস কি, চল চল এখনই যাই, না হলে একটু পরেই ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারবো না। রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টির চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়ালে ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকিঝুঁকি দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুরুস্তুরুস কাণ্ড। কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ ওড়নার ফুটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি এক আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন 5-6টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই পালা বলে দিল এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতেই চারজনের পায়ের তলার মাটি যেন থমকে গেল, হাসি মিলিয়ে গেল, সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করলো। তাদের সামনে 6জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ আর ছেলেটার গঙ্গানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুঠাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠেছে। ছেলেটাকে যেভাবে পাষাণের হৃদয় মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথা শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি কোনো মায়াদয়া কিছুই নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য এক পা বাড়াতে যাবে, অমনি কেয়া তার হাতটা ঝপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল, কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই। এসবের মধ্যে একদম যাস না, ওরা এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল, তাই বলে একটা লোককে এভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদিয়া আবার বিরক্ত হয়ে বলল, তো সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো। কিন্তু রূপার সেই জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীর হাত ছাড়িয়ে নিয়ে বলল, না আমি যাব না। একটা ছেলেকে এভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কিছুতেই না। বলেই রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হচ্ছে কি? ওকে এভাবে পশুর মতো মারছেন কেন? পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই বেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়ের দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই যুবকটি বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুই পাশে বেনুনি, টানা টানা টাগর মায়াবী চোখ রূপাকে দেখে যুবকটি মুহূর্তের কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এভাবে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে যাবে তো।
পাশ থেকে রনি নামের একটা ছেলে রূপার দিকে তাচ্ছিলের নজরে তাকিয়ে ধমকে সরে বলল, এই মেয়ে, কে তুমি আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তো দূর কথা, উল্টো তার ওনার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চটি করতে এসেছি, খাবেন নাকি? না, দিব না আপনাদের, আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসনের সুরে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও, বেশি সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক, নাম তার ইস্তিয়াক। সেই এলাকার সব পকেটে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু দিয়ে তাকালো। ইস্তিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু ক্ষণে গলায় বলল, আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দেব। মুহূর্তে বাকি 6 জন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে একদম চুপসে গেল। ইস্তিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনি বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিলের হাসি বলল, নাম দিয়ে কাম কি? ইস্তিয়াক রূপার এমন ঠোঁটকাটা উত্তর শুনে মুগ্ধতার আবেশে মাথা নেড়ে বলল, তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে তরবড় করে বলে উঠল, এইটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন করে জানলেন। যাই হোক, শুনুন, মানুষকে এভাবে মারা একদম ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারো নেই, তাই সাবধান করছি, এভাবে আর কাউকে মারবেন না। এইটুকু বলাই ছিল। এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিল। পিছন থেকে ইস্তিয়াক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিছ? কথাটা শোনা মাত্রই রূপা চট করে ঘুরে ইস্তিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল, আর সেই মায়াবী ঘ্যাঁচতারটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্তঝরা হাসি যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের সনসন শব্দ থমকে গেল। ইস্তিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতেই নিজের চেনা জগৎকে একদম ভুলে গেল। রূপা ইস্তিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষকে ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না। বলেই রূপা তার ওনার খুঁটে পেয়ারাগুলো সামলে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইস্তিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, এই মেয়েটাকে আমার চাই, যেভাবে হোক। বলে সে তার সাঙ্গপাঙ্গদের দিকে খুনি চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা, ওর সব ডিটেইলস আমার চাই, আজকের মধ্যেই। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে বললেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকিয়েই যেন থমকে গেলেন। তার পা যেন সেখানেই মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল।